দৌড়ে যাওয়াটা রিওয়াইন্ড করতে করতে ধপাস করে বসে পড়লাম সোফায়। আমাকে একটু শান্তভাবে সর্ট আউট করতে হবে। যশোরের ষষ্ঠীতলায় নানাদের 4 ভাইয়ের বাড়ি, 60 বা 70-এর দশকের বাড়ি, একটু পুরনো সে অর্থে। সাবিরা থাকে পাশেরটায়। দিন গড়িয়ে খুব উতলা হয়ে গেলাম। রাতে বারান্দায় গিয়ে ওদের জানালার দিকে অনেক তাকিয়েছিলাম। পর্দা নামানো, কিন্তু এগুলোর কোনটার ওপাশে যে সে আছে নিশ্চিত। রাতে শুয়ে শুয়ে সাবিকে নিয়ে ভাবলাম, মর্জিনাপুকে নিয়েও ভাবলাম। আমার একটা অদ্ভুত আচরণ ছিল, আরও অনেক ছোটবেলা থেকেই। এটা শুধু তখন না, এখন 26-এ এসেও কখনো কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা করিনি। বাস্তবে ঘটনা হয়তো হয়েছে, তবে মনে মনে ওদেরকে এতটা রেসপেক্ট সাথে সাবিদের বাসায় এলাম। ড্রয়িং রুমে সাবির নানা আর ওর ছোট মামার অসংখ্য ছবি। হয়তো কোনো গণকবরে ফেলে দিয়েছে। সাবিদের বাসা সেই নানা আর তার ছোট ছেলের ছবিতে ভরিয়ে রাখা। শিরিন আন্টি বললেন, সাবি তুই না মেজ চাচার বাসায় গিয়েছিলি, তানিমকে দেখিসনি? দেখেছি বলতে ভুলে গিয়েছিলাম। মর্জিনাপু বলল, তোমাদের মধ্যে কোনো ঝগড়া চলছে নাকি? শিরিন আন্টি বললেন, এ বয়সেই যদি কথা না বলিস, আর 5 বছর পর তো দেখলে চিনতেও পারবি না। আত্মীয় স্বজন ছাড়া এ দুনিয়ায় তোদেরকে কে দেখবে বল? ওনাদের চাপাচাপিতে মুচকি হেসে কথা বললাম আমরা। মর্জিনাপু সাবিকে টেনে আমাদের বাসায় নিয়ে এলো। পুরো সন্ধ্যাটা একসাথে টিভি দেখলাম, কথাও বলেছি। আমি এই পরিস্থিতির সাথে পরিচিত নই। সাবি আর মর্জিনাপু একসাথে, কেমন একটা মাতাল করা পাচ্ছিলাম। সব মেয়েদের কাছ থেকেই পাই, কিন্তু ওদের দুজনের যুগপৎ শক্তিশালী, অথচ ভিন্ন স্মেল ভেতরটা ভেঙে চুড়ে দিচ্ছিল। পিচ্চি স্বামী এসে বলল, আপু তোমার কথা আমাকে বলেছে। কি বলেছে? বেশি কিছু বলেনি, তুমি এসেছো সেটা বলেছে, আম্মুকে বলতে নিষেধ করেছিল। তাই নাকি? আমি সাবিকে তাকিয়ে দেখলাম। ও মাঝে মাঝে আর চোখে তাকায়, আমি যে তাকিয়ে আছি সেটা টের পেয়ে খুব সাবধানে ঠোঁটের কোনায় এক চিলতে হেসে নেয়। এক নাগাড়ে ও আর মর্জিনাপু কথা বলে যাচ্ছিল। আমার কেন যেন সন্দেহ হচ্ছিল মর্জিনাপু সবই টের পাচ্ছে। এমনকি এই স্বামীটাও পেতে পারে। পোলাপানকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। রাতে খাবার খেতে গিয়ে মর্জিনাপু আমি থতমত খেয়ে তাকিয়েছি, ও চুপ থাকতে বলল। শুতে এলাম গেস্ট রুমে।
আমি নিজেও হাঁপাচ্ছি। কাত হয়ে বালিশে মুখ মুছলাম। মর্জিনাপু বলল, আমি মুছে দিচ্ছি। মুখ মুছে ওনার দুই মাঝে আমার মাথাটা চেপে রইলেন। ফিসফিস করে বললেন, ঘুমিয়ে যেও না আবার, আমাকে একটু শান্ত হতে সময় দাও। উনি নিজেও ঘেমে গিয়েছে এগুলো করতে গিয়ে। আমি ভয় পাচ্ছিলাম নানাভাই না আবার নিচে চলে আসে। একটু ঝিমুনি পেয়েছে মর্জিনাপু মাথা ঝাঁকিয়ে বললেন, ঘুমিয়ে গেলে নাকি তানিম? আমি কষ্ট করে চোখ মেলে বললাম, না, জেগেই আছি। উনি আমাকে চিৎ করে প্রায় নরম হয়ে যাওয়া হাতের মধ্যে তুলে নিলেন। আমি ফিসফিসিয়ে বললাম, আমি কি দেব? না, দরকার নেই। খাটে শব্দ হবে। চোখ বুজে আনন্দের গভীরে ঢুকে গেলাম আমি। তবু মনে হচ্ছিল আরেকটু দ্রুত দরকার। শেষে বলল, ঠিক আছে, আর কষ্ট দেব না। টুপিটা খুলে হাত দিয়ে ধরল। সকালে উঠে মামা বলছে, চল তানিম কবরস্থান থেকে ঘুরে আসি। যশোর কবরস্থানে বড় মামার কবর। উনিও ৭১ কুমিল্লাতে যুদ্ধে মারা গেছেন। যশোরে এলে একবার অন্তত কবরস্থানে যেতেই হবে। পারিবারিক রিচুয়াল। মামার সরকারি গাড়ি উইকেন্ডে ড্রাইভার ডেকে আমাদেরকে নিয়ে চললেন। মামা বললেন, তানিম প্রমিস রিনিউ করেছ? আমি বললাম, করছি। এটাও রিচুয়াল? নানা শুরু করেছেন। প্রমিস করছি যে জেনে শুনে কোনো রাজাকার বা তাদের সমর্থকদের সাহায্য করব না। আর কখনো যদি সুযোগ হয় তাহলে এই যে অন্যায় করেছে আমাদের উপর তার বিচারের ব্যবস্থা করব। বলতে বলতে রাগে হাতটা মুঠো করে ফেলি। বলাটা সহজ হবে না। ওঠা বা নামার সুযোগে বলতে হবে। সিডিতে নামতে নামতে ভিড়ের মধ্যে বললাম, এই তুমি না জানতে চাও কেন তাকাই? কি উল্টা পাল্টা বলছো এসব? মর্জিনাপু মাথা নেড়ে মুখ টিপে টিপে হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে। সাবিকে নিয়ে আসছি। বিকালে ছাদে দরবার হচ্ছে। সাবি মুখ ঘুরিয়ে নিচে দেখছে। মর্জিনাপু বলল, তানিম সত্যি করে বলো কি বলেছ ওকে? যদি কিছু বলেও থাকি সেটা খারাপ কিছু বলিনি। ও তাই নাকি? হু, কি বলেছ শুনি? সেটা তখন বলেছি, আর বলবো না। মর্জিনাপু অনেক ঘষ্টালো, শেষমেশ কথাটা আর বলাতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। আমি জানি তুমি কি বলেছ। এখন বলো এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এজন্যই বলেছি। সাবি, তোমার উত্তর কি? সাবি কোনো কথা না বলে ওদিকে মুখটা ঘুরিয়ে রেখেছে। মর্জিনাপু বলল, আমি ৩ বার জিজ্ঞাসা করব, উত্তর না দিলে ধরে নেব তুমি রাজি। সাবি ৩ বারেও মুখ ঘোরাল না।
এতে ঢোকার মুখে গণকবরে অয়ত্নে পড়ে থাকা স্তম্ভ। সামনে এসে সবাই দাঁড়ালাম। এই গ্রামের শখানেক লোকের লাশ এখানে রাজাকাররা কবর দিয়ে রেখেছিল। এদের কমান্ডার মেহের জল্লাদ এখনও এলাকায় বহাল তবিয়তেই আছে। খালেক মোল্লা, মেহের জল্লাদ সহ অনেকে ৭১-এর পরে গা ঢাকা দিয়েছিল, পরে ৭৫-এর পট পরিবর্তনে রাজাকারদের জন্য সুবিধাজনক সরকার ক্ষমতায় এসে এদেরকে আবার প্রতিষ্ঠা দিয়ে দিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এদের ভয়ে মুক্তিযোদ্ধারাই বরং পলাতক। চুপচাপ হেঁটে নানা বাড়িতে গিয়ে ঢুকলাম। মর্জিনাপু আসেনি। একটু ভারমুক্ত বোধ করছি। আমার কেন যেন মনে হয় সাবির সাথে আমার অ্যাফেয়ার হয়ে যাওয়ায় মর্জিনাপু খুব সুখ ঘরে অন্ধকারে। সাবি আমার মুখে চুল মেখে ঘাড়ে মাথা দিয়ে রইল। সারা জীবন নিজের হার্টের ধুকপুক শুনেছি। এই প্রথম আরেকটা হৃৎপিণ্ডের কাঁপুনি টের পেলাম। ধিপ ধিপ করে যাচ্ছে। চোখ বন্ধ করে ভাবছিলাম সময়টা যদি থেমে যেত।